শর্ট টার্ম লায়াবিলিটি, কেমন? এটার মধ্যে এই ম্যাথটাই সবচাইতে আসে, যেটাকে আমরা 9-10-এ ব্যবসায়িক ঋণের ব্যয় শিখছি, কেমন? কস্ট অফ ট্রেড ক্রেডিট। এটা একদমই সহজ সরল অঙ্ক। কেমনে? এটা সূত্র হচ্ছে যে সিডিআর বাই 100 মাইনাস সিডিআর, মানে উপরে থাকবে সিডিআর আর নিচে 100 থেকে সিডিআর এর মান আমরা বাদ দিব। এরপরে ইনটু উপরে হচ্ছে 360, নিচে হচ্ছে সিপি মাইনাস ডিপি, আর এটার সাথে আমরা 100কে গুণ দিব। এখন এখানে সিডিআর মানে কি, সিপি মানে কি, আর ডিপি মানে কি, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এটা বোঝার জন্য আমরা আগে এরকম একটা টার্ম শিখি। যেমন আমরা এরকম একটা জিনিস পড়ছিলাম 2, 10 অ্যান্ড 30। এই জিনিসটা মানে মনে আছে? 30 দিনের মধ্যে টাকা দিতেই হবে, 10 দিনের মধ্যে যদি দে তাহলে 2% ছাড় দিবে। এখানে মূলত আমরা বাইর করবো, যদি বারটা না নিই তাহলে আমাদের মানে কেমন খরচ বা ক্ষতি হবে। আচ্ছা, তো এটা কীভাবে বাইর করবো? আমাদের যে অঙ্কটা দিছে এখানে কি দিছে, একটা দিছে ক্যালকুলেট দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট আন্ডার দ্য কন্ডিশন 3, 5, আর একটা দিছে কি 2/12, আর একটা হচ্ছে নিট 30, কেমন? মানে 30 দিনের মধ্যে টাকা দিতেই হবে, আর 12 দিনের মধ্যে যদি দেয় 2% ছাড় পাবে, কেমন? আচ্ছা, আরেকটা দিছে হচ্ছে যে কি 3/5 কেন দিছে? আচ্ছা, এটা হচ্ছে যে আরেকটা কথা বলছে যে 5 দিনের মধ্যে যদি দিই তাহলে 3% ছাড় পাবো, ঠিক আছে? 5 দিনের মধ্যে যদি দিই তাহলে আমরা 3% ছাড় পাবো, আর 12 দিনের মধ্যে যদি দিই আমরা তাহলে 2% ছাড় পাবো। এতটুকু বুঝছি? আচ্ছা, তাহলে এবার আমরা এগুলা বুঝি। সিডিআর মানে হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট। তাহলে ক্যাশ ডিসকাউন্ট রেট কত পার্সেন্ট? এখানে আমরা যদি এই অংশটা হিসাব করি তাহলে ক্যাশ ডিসকাউন্ট পাবো হচ্ছে 3%। আর সিপি হচ্ছে ক্যারিড পিরিয়ড, মানে হচ্ছে কত দিনের মধ্যে টাকাটা দিতেই হবে, ঋণের মেয়াদ আর কি। এটা তো নিট 30 বলছে না, তাহলে 30 দিন। আর ডিপি হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, মানে কত দিনের মধ্যে টাকা দিলে আমরা ছাড় পামো। ছাড় পামো তো 5 দিনের মধ্যে, তাহলে ডিপি হচ্ছে 5। তাহলে সিডিআর হচ্ছে 3, সিপি হচ্ছে 30, ডিপি হচ্ছে 5। এতটুকু বুঝছেন? আচ্ছা, তাহলে এবার আমরা মান বসাই দিব। এটার মান বসা দিলে তাহলে আমাদের এই যে সিরিয়ারের মান হচ্ছে 3। হ্যাঁ হ্যাঁ, আবার বলেন। বুঝি নাই। এই যে 3/5 আছে না, মানে 5 দিনের মধ্যে টাকা দিতে হবে। এটা হচ্ছে 5 দিন, 5 দিনের মধ্যে দিলে 3% ছাড় দেবে। তাহলে ও আচ্ছা, 360 এটা সূত্রের, এটা দিতেই হবে। মানে আমাদের এক বছরে কত দিন? 360 দিন না? এক মাসে 30 দিন হলে 12 মাসে 360 দিন গড়ে হিসাব করে আর কি, এই জন্য 360 দিতে হবে। আচ্ছা, এবার আমরা মান বসালাম। মান বসালে তাহলে আমাদের ডিসকাউন্ট রেট হচ্ছে 3%, তাহলে সিডিআর হচ্ছে 3%, আর নিচে হচ্ছে 100 থেকে তাহলে 3 বিয়োগ হবে, আর উপরে তো 360 বসবে। আর আমাদের ঋণের মেয়াদ হচ্ছে 30 দিন, ডিসকাউন্টের মেয়াদ হচ্ছে 5 দিন। এরপর আমরা এটা যোগ বিয়োগ করলে আমাদের দেখবেন যে 44.54% হবে। এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? এরপর এটা একটা, আরেকটা হচ্ছে যে এই যে ওই যে কি বলে 2 বাই কত ছিল, দ্বিতীয়টা 2/12, কেমন? এটা হলে কত হইতো? যদি 12 দিনের মধ্যে দিলে 2% ছাড় হতো, তাহলে আমরা কীভাবে করবো? তাহলে এখানে ডিসকাউন্ট রেট হচ্ছে 2%, আর ঋণের মেয়াদ তো আগেরটাই 30 দিন, আর ডিসকাউন্ট ডে হচ্ছে যায়, পিরিয়ড হচ্ছে যায় 12 দিন। তাহলে আমরা ওই যে জাস্ট সিডিআর আগে ছিল কত, এই যে 3% না, এখন 2%। আর ডিসকাউন্ট পিরিয়ড মানে হচ্ছে সময় হচ্ছে আগে ছিল 5 দিন মনে হয়, এখন হচ্ছে 12 দিন, আগের মতোই। তাহলে তাহলে এটা ইয়া হবে যে ব্যবসায়িক ঋণের ব্যয় হবে যে 40.82%, ঠিক আছে? এখানে মূলত অঙ্ক সবগুলোই পাই কাছাকাছি। এরপর এটাই আসেন, এটা বলতেছে ক্যালকুলেট দ্য ইআইআর। ইআইআর হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট, কেমন? বা ইন্টারেস্ট রেটও বলতে পারেন। এটার সূত্রটা মনে আছে? এটার সূত্র হচ্ছে 1+i/m, এরপর হচ্ছে হোল m -1, হোল m -1, তো হ্যাঁ -1। এরপরে ওই মানটাকে আমরা কি করতাম, ওই মানটাকে আমরা 100 দ্বারা গুণ দিতাম, ঠিক না?
এখন এরা এই সূত্রটাকে এইভাবেও লেখা যায়, 1 প্লাস আই কে আর লেখা যায় আই বাই হোল এন মাইনাস 1। ওরা কি করে, সূত্রে এম আনে না। এম কেন আনে না? ওরা এমটাকে মানে ওই যে চক্রবৃদ্ধি সংখ্যাকে বার্ষিকে নিয়ে আসে। আচ্ছা কেমনে করে আমি একটু দেখাইতেছি, দেখেন। ইআইআর এভাবেও করা যায়, ওরা যেভাবে দিছে। এভাবে করতে হলে আপনি সূত্র লিখবেন 1 প্লাস আই হোল এন অথবা 1 প্লাস আর হোল এন মাইনাস 1 ইন্টু 100। এখন কিভাবে করতে হবে, এখানে আপনারা আলাদা করে আর এর মানও বাইর করতে হবে, আলাদা করে এন এর মানও বাইর করতে হবে। তো কীভাবে বাইর করবেন, আগের সূত্রটা খেয়াল করেন। আগের সূত্রের এতটুকু অংশকে একটা করতেছে, এতটুকু অংশ মানে আগের সূত্রটাকে 2 ভাগ করছে, এতটুকু অংশকে আর এর মান বাইর হবে, আর পরের অংশটাতে এন এর মান বাইর হবে। আর করতে আর কি, আমাদের যদি ব্যবসায়িক ঋণের ব্যয়ের যদি মানগুলা দিয়ে যদি কখনো ইআইআর করতে বলে, তাহলে আমাদেরকে আগে আর এর মান বাইর করতে হবে, এরপর এন এর মান বাইর করতে হবে। আর এর মান কীভাবে বাইর করবো, সিডিআর 100 মাইনাস সিডিআর। আর এন এর মান কীভাবে বাইর করবো, 360 ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিপি। ঠিক আছে, মানে আগে আর এর মান বাইর করবো, এরপর এন এর মান বাইর করবো। আচ্ছা তাহলে আমরা করতেছি, আমাদের আগে প্রশ্নটা পুরোটা পড়িনি আমরা। আমাদেরকে ইআইআর বাইর করতে বলছে এই যে এতে প্রথমে আমরা এটা কমপ্লিট করি। ক্রেডিট পারচেজ কত টাকা, মানে বাকিতে কয় করছে 1 লক্ষ টাকা, আর টার্ম হচ্ছে 2/12 মানে 12 দিনের মধ্যে দিলে 2% ছাড় পামো। আর নেট 30 ইওএম, ইওএম এর মূল মানে হচ্ছে যায় পরবর্তী মাসে 30 তারিখের মধ্যে টাকাটা দিতে হবে। ঠিক আছে, পরবর্তী মাসে 30 তারিখের মধ্যে টাকাটা দিতে হবে। আচ্ছা এখন এটা আমরা কিভাবে করব, আমরা প্রথমে ইআইআর এর সূত্রটা লিখলাম, এরপর আর এর মান বাইর করব। আর এর মান কীভাবে বাইর করব, সিডিআর 100 মাইনাস সিডিআর। তাহলে সিডিআর এর পার্সেন্টেজ কত, এখানে 2, তাহলে এটা মান বাইরে হবে হচ্ছে 0.0204। ঠিক আছে, এরপর আমরা এন এর মান বাইর করব। এন এর মান বাইর করব কীভাবে, 360 সিপি মাইনাস ডিপি। কত দিনের মধ্যে টাকাগুলো দিতে হবে, 30। আর ডিসকাউন্ট রেট কত পার্সেন্ট, 12, মানে ডিসকাউন্টের দিন কত দিন, 12 দিন। তাহলে আমরা এটা ভাগ করলে 20 হবে। এতটুকু বুঝছেন, আর এর মান আর এন এর মান। আচ্ছা এরপরে আমরা ইআইআর এর পুরো একটা সূত্র লিখলাম, এরপরে আর এর মান এখানে বসাইলাম, তারপর এন এর মান উপরে বসাইলাম ওই যে পাওয়ার হিসাবে, এরপর যোগ বিয়োগ করে যা হলো তা আর কি। তাহলে আমাদের উত্তর হবে যে 0.4976। এরপর এটাকে 100 দ্বারা গুণ করলে 49.76 আসবে। ঠিক আছে, এরপর দেখেন তো রিকোয়ারমেন্ট বি পারেন কিনা বলেন। এর মধ্যে কোনো সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বির মধ্যে আমি 1 লাখ কি হয়েছে, 1 লাখ টাকা যে দিছে এগুলো কি নরমালি দিছে? হ্যাঁ নরমালি তো ওই যে টাকার ফিগারের কমা বসেছে আর কি, 3 সংখ্যার পরে কমা, এরপর 2 সংখ্যার পর কমা। এই যে যদি 1 লাখ টাকা নিয়ে কোনো কাজ নেই, এখানে যে 1 লাখ টাকা দিয়েছে না, এটা পাও, কোনো কাজ নেই। আচ্ছা এরপরে বি নাম্বারটা একটু ভালো করে বুঝতে হইব। বলছে ক্রেডিট পারচেজ ফেব্রুয়ারি মাসে কত তারিখে, ফেব্রুয়ারি মাসের 15 তারিখে। আর আমাদেরকে টাকা যদি 10 দিনের মধ্যে আমরা টাকাটা পরিশোধ করি, তাহলে আমরা 2% ছাড় পাবো। আচ্ছা নেট ইওএম দিয়ে রাখছে কেমন, ইওএম এর ফোনে হচ্ছে অর্থাৎ মাসের শেষে, অর্থাৎ রিকোয়ারমেন্ট এতে কোনো ফেব্রুয়ারি কোনো তারিখ পারচেজ করা হয়েছে উল্লেখ নেই, তাই কোনো প্রয়োগ করেনি। কিন্তু রিকোয়ারমেন্ট বিতে কয় তারিখ 15 তারিখ, সেহেতু ফেব্রুয়ারি মাসে 28 দিন হয়, তাহলে ক্রেডিট পারচেজ। আচ্ছা এখানে আপনি ওই যে কত দিনের মধ্যে টাকাটা দিতে হবে ওটা তো নাই, আসেনি, কত দিনের মধ্যে টাকাটা দিতে হবে এটা নাই। এখন তাহলে আমি কিভাবে বাইর করব, নিট ইওএম মানে এই মাসের শেষে আমার টাকাটা দিতে হবে, তাহলে আমি ঋণটা পরিশোধ করার জন্য কতদিন সময় পাবো, এটার জন্য আপনারা হিসাব করতে হবে আমি ঋণটা নিছি কয় তারিখে। তো সমস্যা আছে, বুঝতেছ, সমস্যা আছে কর। আচ্ছা তাহলে আমরা ঋণ কত তারিখে নিছি ভাইয়া, 15 তারিখে না, এখন ঋণটা পরিশোধ করতে হবে ফেব্রুয়ারি মাসের শেষ তারিখে, তাহলে কয় দিন পাবো সময়। এখন তাহলে আমার আগে বুঝতে হইব ফেব্রুয়ারি মাস কয় দিনে,
28 দিন না, একমাত্র ওই যে লিপ ইয়ার হলে মনে হয় 29 দিন হয়, ঠিক না? তাহলে আমরা ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিন, আর আমরা ঋণ নিছি 15 তারিখে, তাহলে আমরা ঋণটা পরিশোধ করতে কতদিন সময় পাবো? 13 দিন মনে হয় নাকি? 13 দিন না সময় পাবো? হ্যাঁ 13। তাহলে আমাদের এই যে মানে টাকাটা পরিশোধ করার জন্য সময় হচ্ছে 13 দিন। তাহলে দেখেন তো বুঝেন কিনা? তাহলে আর এর মানে এখানে ডিসকাউন্ট রেট হচ্ছে 2%, আর এখানে সিফির মান হচ্ছে 13, আর ডিফি তো বুঝছি 10 দিনের মধ্যেই তো আমরা টাকাটা দিলে 2% ছাড় পাবো। তাহলে আর এর মান বার হয়েছে হচ্ছে 0.0204, আর এন এর মান বার হয়েছে হচ্ছে 120। এরপরে আমরা ইআইআর এর এখানে সূত্রে মান বসাই দিলাম। পারবেন? আচ্ছা ঠিক আছে। এই সূত্রটা, এই অঙ্কটা দেখেন তো কোনো ফ্যাঁস গোছ লাগের কিনা। এই অঙ্কটা আপনি ভালো করে বুঝেন। প্রথমে ব্যবসায়িক ঋণের ব্যয় বাইর করবো কোথায় থেকে? এই অংশ থেকে 210 নিট 30, ঠিক আছে? তাহলে ডিসকাউন্ট হচ্ছে 2%, ক্রেডিট পিরিয়ড ঋণের মেয়াদ হচ্ছে 30 দিন, আর ডিসকাউন্ট 10 দিনের মধ্যে দিলে দিবে। তাহলে এটা পাইলাম আমরা 36.72%। এতটুকু তো বুঝছেন? এতটুকু বুঝছেন না? হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের এরপরে আমাদেরকে বলতেছে, এরপরে আমাদের একটা কমেন্ট করতে বলছে। কি বলছে? ইফ 30% কাস্টমার অ্যাপসেট ক্যাশ ডিসকাউন্ট, মানে 30% কাস্টমার যদি নগদ বাট্টা যে অফারটা দিছি এটা যদি গ্রহণ করে, হাউ মাচ প্রফিট উইল বি দ্য বিজনেস হ্যাভ টু অ্যাভয়েড বিফোর ট্যাক্স। আচ্ছা, কতটুকু প্রফিট অ্যাভয়েড করা হবে? আচ্ছা আমরা করি তাহলে। ইফ 30% কাস্টমার অ্যাপসেট ক্যাশ ডিসকাউন্ট অফার, দ্য অ্যামাউন্ট অফ প্রফিট টু বি অ্যাভয়েড। আচ্ছা, আমাদের মূলত কত টাকা আমরা বাকিতে বিক্রয় করছি? 10 লাখ না? তাহলে 10 লাখে 30% কত? 3 লাখ। এতটুকু বুঝছেন নি? মানে 10 লাখ টাকা মূলত আমরা বাকিতে বিক্রি করছি। হ্যাঁ এখন আমাদেরকে বলতেছে তার মধ্যে 30% মানুষ আছে যারা আমাদের ওই যে বলছি না 10 দিনের মধ্যে দিলে 2% ছাড় দিব, যারা এই অফারটা নিবে। এটা একটা অফারের মতোই তো, 10 দিনের মধ্যেটা যদি দিয়ে দিই আমরা 2% ছাড় দিব। তাহলে এই অফারটা নিবে, আমরা ধরে নিলাম আমাদের 30% মানুষ। তাহলে আমাদের 10 লাখের 30% হচ্ছে 3 লাখ। এতটুকু তো বুঝছি। এখন 3 লাখের কত পার্সেন্ট ব্যয় হবে? 3 লাখের 36.72% ব্যয় হবে। তাহলে 3 লাখের 36.72% কত? আমাদের টাকা হিসাবে ব্যয় হবে হচ্ছে 1,10,160 টাকা। মানে আমাদের কতটুকু প্রফিট অ্যাভয়েড হবে? 1,10,170 টাকা প্রফিট অ্যাভয়েড হবে। প্রথমে আমরা ওই যে টাকা বাইর করবো, ওটা থেকে এবারে ব্যবসায়িক ঋণের ব্যয় যত পার্সেন্ট ওটা গুণ দিব। এরপর আমাদের এই যে কত টাকা প্রফিট অ্যাভয়েড হবে এটা বাইরে যাবে। ঠিক আছে? তারপর আসেন, তারপর হচ্ছে যে এই অঙ্কের মধ্যে এই অঙ্কটা দেখেন তো পারেন কিনা। এখানে মূলত রিকোয়ারমেন্ট কয়টা দিছে? 4টা দিয়ে রাখছে। কেমন? একটা হচ্ছে 2/15, আর দিন হচ্ছে 45 দিন। একটা হচ্ছে 3/10, দিন হচ্ছে 60 দিন। একটা হচ্ছে 2/20, দিন হচ্ছে 90 দিন। আর একটা হচ্ছে 1/10, দিন হচ্ছে 30 দিন। পারবেন নি এটা নাকি করাই দিতে হবে? বুঝছি। আচ্ছা, তবু আমি একবার বলেই দিই তাহলে সবগুলা। পারবো পারবো। এখানে বলতে হুইচ টার্ম অফ সেলস, মানে বলতেছে যে হুইচ টার্ম পারবো অফ মানে সেল ইজ এখানে দ্য যে বেস্ট কোশ্চেন টু করছে দ্য না, বায়ার। হ্যাঁ, এখন মানে হুইচ টার্ম অফ সেল ইজ বেস্ট ফর বায়ার, কমটা তাহলে বায়ারের জন্য কোনটা ভালো? তাহলে আমরা প্রত্যেকগুলার ব্যবসায়িক ঋণের ব্যয় বাইর করবো। একটা 24, একটা 22, একটা 10, আর একটা হচ্ছে যে কত 18। তাহলে এবার আমরা কমেন্ট করবো। আচ্ছা, বেস্ট অফ দ্য বায়ার বিকজ দ্য ইন্টারেস্ট ইজ লোয়ার দেন আদার, যেটা সবচাইতে ছোট ওটা হচ্ছে যে ভালো। মানে যেটার ব্যবসায়িক ঋণ ব্যয় যেটা সবচাইতে কম ওটা ভালো। তাহলে রিকোয়ারমেন্ট এতে ছিল 24, বিতে ছিল 2-এ ছিল হচ্ছে 22, 3-এ ছিল হচ্ছে যায় 10, 4-এ ছিল হচ্ছে 18। তাহলে রিকোয়ারমেন্ট আমরা কোনটা নিব? 3 নিব। এই যে যেটা হচ্ছে
20 নিট 90, কেমন? এটা আমরা গ্রহণ করব। যেটা ব্যবসায়িক ঋণের ব্যয় যেটা কম ওটা নিব। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে কমার্শিয়াল পেপার। যদি কমার্শিয়াল পেপার দেয় তখন এই অঙ্কটা কিন্তু আলাদা হবে। কেমন হবে? ধরেন এই কমার্শিয়াল পেপার উইল ফেস ভ্যালু দিচ্ছে হচ্ছে 10,000 টাকা, আর এটা সোল্ড ভ্যালু বিক্রয় মূল্য দিচ্ছে 8,500। কত দিন? 120 দিন। আচ্ছা, এখন বলছে হোয়াট উইল বি দ্য কস্ট অফ কমার্শিয়াল পেপার, মানে কমার্শিয়াল পেপারের ব্যয় কতটুকু হবে। এটা করার জন্য আপনার এই সূত্রটা মুখস্থ করতে হবে। এফ বি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এনএসবি, উপরে হচ্ছে 360 আর নিচে হচ্ছে ডিএম। এখন কোনটা কি? এফ বি হচ্ছে ফেস ভ্যালু, এটা ফেস ভ্যালু কত? 10,000। আর এসবি হচ্ছে সেল ভ্যালু, সেল ভ্যালু কত? 8,500, কেমন? এরপর আমাদের ডিএম মানে হচ্ছে ডে অফ ম্যাচুরিটি, কতদিন পর এটা পূর্ণ হবে, মেয়াদ পূর্তি হবে? 120 দিন। আর এনএসবি হচ্ছে এসবি থেকে আদার কোনো কস্ট যদি থাকে ওটা বাদ দিব। তাহলে এসবির সাথে তো আদার কোনো কস্ট নাই, তাহলে যেটাই এসবি সেল ভ্যালু ওটাই এনএসবি। তাহলে এবার আমরা অ্যানুয়াল পার্সেন্ট রেট বাইর করব। তাহলে এই সূত্রটা লিখলাম, ফেস ভ্যালু 10,000 আর সোল্ড ভ্যালু 8,500, নিচে আবার 8,500, আর উপরে হচ্ছে 360, নিচে হচ্ছে 120। এরপর আমাদের যা হয় 52.95% হবে। এই অঙ্কগুলো মূলত প্র্যাকটিসের বিষয় আর কি, এতটা মানে নাই, জাস্ট ওই যে সূত্রটা যদি পারেন আপনার মোটামুটি কাভার হয়ে যাবে। তারপর এটা দেখেন তো, এটা পারেন কি না, এটাও কাছাকাছি অঙ্ক। এটা কি করছে? কমার্শিয়াল পেপার উইল ফেস ভ্যালু 5,000 টাকা, আর এটা হচ্ছে ফেস ভ্যালু, এটা হচ্ছে সোল্ড ভ্যালু, আর এটা হচ্ছে ম্যাচুরিটি ডে। হ্যাঁ, এখন এখানে আরও কি একটা দিছে, তো ফ্লোটিং কস্ট একটা দিছে। এটা তাহলে ওটা থেকে একটু ব্যতিক্রম, ফ্লোটিং কস্ট 40 টাকা দিছে। তাহলে আমাদের এখানে এনএসবির ক্ষেত্রে আমরা সোল্ড ভ্যালু থেকে ওই যে 40 টাকা বাদ দিব। আচ্ছা, এখন এখানে হ্যাঁ আদার কস্ট আর কি, আদার কস্ট 40 টাকা। এখন এখানে তো আমাদেরকে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বাইর করতে বলছে, অ্যানুয়াল পার্সেন্ট রেট বাইর করতে বলে নাই। তাহলে আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের সূত্রটা লিখছি। আচ্ছা, এরপর এখানে আবার আর এর মান বাইর করতে হবে এইভাবে, এফ বি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এনএসবি, যা হয় তা। এখন আমাদের আগের অঙ্কে আমরা এটা এইভাবে বাইর করছিলাম মনে হয়, সিডিআর 100 মাইনাস সিডিআর, ঠিক না? এখন আমাদের এরকম কোনো পার্সেন্ট রেট আছে? এরকম যদি থাকতো 2, 10 and 30, ওরকম থাকলে আমরা অঙ্কটা ওইভাবেই করতাম। কিন্তু এখানে তো ওইরকম নাই, এখানে তো ফেস ভ্যালু আছে, সেল ভ্যালু মানে সোল ভ্যালু আছে, আর ম্যাচুরিটি ডে আছে। সেই জন্য আমরা ওইভাবে করতে পারতেছি না, আমাদেরকে এভাবেই করতে হবে। তাহলে এইভাবে করতে হলে আমরা করলাম, আর এর মান বাইর করলাম হচ্ছে 0.0504। এরপর এফ বি লিখলাম, এনএসবি লিখলাম, এফ বি লিখলাম, এসবি লিখলাম, এনএসবি লিখলাম। আর ডে এন এর মান এইভাবে বাইর করতে হবে, 360কে ডিএম দ্বারা ম্যাচুরিটি ডে দ্বারা ভাগ করতে হবে। তাহলে 360কে আমরা 180 দ্বারা ভাগ করলাম ম্যাচুরিটি ডে, তাহলে 2 হলো। এরপর আমরা ইআইআর এর সূত্র লিখলাম 1 প্লাস আর হোল এন মাইনাস 1 ইন্টু 100। তাহলে 1 হচ্ছে সূত্রের, আর এর মান তো আমরা বাইর করলাম, আর এন এর মান হচ্ছে 2, আর বাকিটা তো এইভাবে করলে আমাদের 10.33% হচ্ছে উত্তর। ঠিক আছে? আচ্ছা, বুঝলে আমরা আরেকটু আগাই। এটা দেখেন তো, এটাতে পারবেন কিনা। রিকোয়ারমেন্ট এ বিতে কি বলছে? একটা হচ্ছে এপিআর আর একটা হচ্ছে ইআইআর, কেমন? আচ্ছা, এরপরে আমাদেরকে এটা দেখেন 8 নম্বরটা। তারপর ইআইআর করছে, এরপর হচ্ছে ফ্যাক্টরিং এর কিছু অঙ্ক দিয়ে রাখছে, কেমন? আচ্ছা, ফ্যাক্টরিং অঙ্কটা আমি পরে ক্লাসে বুঝে দেব, এটা বাদ দিয়ে বাকিগুলা করে ফেলবেন। এটা করে ফেলবেন। দেখেন, ফ্যাক্টরিং এর পরেও কিন্তু কস্ট অফ টেট ক্রেডিটের এই যে টেট ক্রেডিটের ম্যাথ আছে, দেখেন এক্স প্রকল্প, ওয়াই প্রকল্প, জেড প্রকল্প, তিনটা প্রকল্পে আমরা ইআইআর বা কি বলছে, অ্যানুয়াল পার্সেন্ট রেট মানে কস্ট অফ টেট ক্রেডিট বাইর করব, এটাও বাইর করব, এটাও বাইর করব, সবগুলা বাইর করব।
এটাও বাইর করব, জেডও বাইর করব। এরপরে আমাদেরকে এক্স প্রকল্পে কি কি বলছে এতক্ষণ আমরা সিডিআর অ্যাকশন মাইনাস করতে হচ্ছে সবগুলো। এরপরে মনে হয় মেয়াদ চেঞ্জ করে দিছে, আগের মেয়াদের সাথে মনে হয় 30 দিন যোগ করে দিছে। যদি যোগ করে দেয় তাহলে দিন চেঞ্জ হবে, তাহলে আবার করব আমরা এক্স প্রকল্প করব, ওয়াই প্রকল্প করব, জেড প্রকল্প করব। দ্য ব্যাংক ইন্টারেস্ট রেট, আচ্ছা। এরপরে যেটা হচ্ছে যায় ইফ পেয়েবল আর স্টেট বাই যে তাতে দ্য ফার্ম অ্যাকসেপ্ট ক্যাশ ডিসকাউন্ট অফার বিকজ দ্য ব্যাংক ইন্টারেস্ট রেট হায়ার দ্যান দ্য ক্যাশ। এরপরে যেটা ইন্টারেস্ট রেট ছোটো হবে আমরা ওটা গ্রহণ করব। এখানে মনে হয় একটা ব্যাংক ইন্টারেস্ট রেটও আছে, প্রশ্নটা ভালো করে পড়তে হবো। যেমন ব্যাংক ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট? 13%, কেমন? আচ্ছা, এখন আমাদেরকে বলতেছে যে কোনটা গ্রহণ করতে হইব। এটা সবগুলা করবেন রিকোয়ারমেন্ট 2, রিকোয়ারমেন্ট 3। আচ্ছা, রিকোয়ারমেন্ট 2-তে জাস্ট কমেন্টটা জানতে চাইছে, দ্য ফার্ম শুড অ্যাকসেপ্ট দ্য ক্যাশ ডিসকাউন্ট অফার বিকজ দ্য ব্যাংক ইন্টারেস্ট রেট ইজ সেফার দেন দ্য আদার আলটারনেটিভ দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট। আচ্ছা, ব্যাংক ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট? 13%। তাহলে একটা হচ্ছে 14, একটা 17, আরেকটা কত? 14। তাহলে সবগুলা থেকে ব্যাংক ডিসকাউন্ট রেটটা কি ছোট না? ব্যাংক ডিসকাউন্ট রেট কত পার্সেন্ট? 13%। কিন্তু আমরা এতক্ষণ যে রেটগুলো বার করছি এগুলো তো 13 থেকে উপরে, তাহলে আমাদের উচিত যেটা ছোট ওটাই তো গ্রহণ করা। তাহলে ব্যাংক ডিসকাউন্ট রেটটা আমরা গ্রহণ করব, বাকিগুলো গ্রহণ করব না। এখন আপনারে রিকোয়ারমেন্ট 3 কিছু প্রশ্ন চেঞ্জ করে দিছে। দেখেন রিকোয়ারমেন্ট 3 কি কইছে, হোয়াট উড বি দ্য ডিসিশন ইজ, মানে তাহলে সিদ্ধান্তটা কি হবে, ইফ দ্য অ্যাকাউন্টস পেয়েবল আর স্টেট বাই 30 ডেজ, মানে 30 দিন যদি বাড়ায় তাহলে তো অবশ্যই সিদ্ধান্ত পরিবর্তন হবে। 30 দিন বাড়াইলে আমাদের এই যে ব্যবসায়িক ঋণের ব্যয় কি কি হবে, মানে কতটুকু চেঞ্জ হবে এটা আমাদেরকে দেখতে হবে। তাহলে আগে হচ্ছে 60 দিন, এখন 30 দিন, 90 দিন। সেম টু সেম সবগুলো অঙ্কের ক্ষেত্রে আমরা করব। করলে এবার আমাদের ডিসকাউন্ট কি মানে সিদ্ধান্ত কি পরিবর্তন হয় কিনা এটা করব। তাহলে ইফ দ্য অ্যাকাউন্টস পেয়েবল স্টেজ বাই, মানে 30 দিন যদি বাড়ায়, দে শুড অ্যাকসেপ্ট দ্য ক্যাশ ডিসকাউন্ট, তারা ক্যাশ ডিসকাউন্ট নিবে। কেন? ব্যাংক ডিসকাউন্ট রেট, মানে ব্যবসায়িক ব্যাংকের ঋণ কত পার্সেন্ট ছিল? 13%। কিন্তু আমরা যদি 30 দিন বাড়াই আমাদের এই 3টা প্রকল্পে 13 থেকে ছোট হয়ে যায়, 11%, 9%, আর একটা হচ্ছে 9%। তাহলে আমরা অবশ্যই এগুলা ক্যাশ ডিসকাউন্ট নিব, ব্যাংকের ঋণটা নেওয়ার দরকার নাই, মানে যেটা ছোট ওটা নিব। তাহলে ওই যে রিকোয়ারমেন্ট 2-তে হচ্ছে ব্যাংক ডিসকাউন্টটা মানে ব্যাংক ঋণটা নিব, আর রিকোয়ারমেন্ট 3-তে হচ্ছে 30 দিন যদি বাড়ায় তাহলে কি হবে, 30 দিন যদি বাড়ায় তাহলে আমরা হচ্ছে যে ব্যাংকেরটা নিব না, এই যে ইয়ারটা নিব, বাকিতে ঋণ করব, মানে হচ্ছে বাকিতে পণ্য ক্রয় করি ওই ঋণটা দরকার হলে নিব, এটা নিব, ব্যাংক ডিসকাউন্ট রেটটা নিব না। সহজ কথা হচ্ছে যেটা ছোট ওটা নিব। আচ্ছা, তারপর হচ্ছে যে কিছু প্রবলেম 12 থেকে আছে, কিছু হচ্ছে মিক্সড প্রবলেম, মানে দুইটা, মানে একই অঙ্কের মধ্যে 2-3টা রিকোয়ারমেন্ট আপনার কাছে জানতে চাইবো। ধরেন ইআইআর জানতে চাইবে, তারপর হচ্ছে যে এখানে আবার ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা কিন্তু আলাদা করতে হবে। দেখেন, আচ্ছা আমরা এই অঙ্কটা করাই দিই। এই অঙ্কটাতে কি বলছে, জ্যাড লিমিটেড নিড ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল কত পার্সেন্ট দিচ্ছে, কার্যকরী মূলধন 10,000, কেমন? তো বলতেছে দেয়ার আর 2 অল্টারনেটিভ, দুটা বিকল্প আছে। এ নাম্বার বিকল্প বলছে ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে 2, 15, 40, নিট 40, মানে 40 দিনের মধ্যে টাকা দিতে হবে, 15 দিনের মধ্যে যদি দে তাহলে 2% ছাড় পাবে। এখন আমাদেরকে বলতেছে যে কি বাইর করতে বলছে। আচ্ছা, বিতে কি বলছে, টু বরো ফ্রম দ্য সোনালী ব্যাংক লিমিটেড 12.25% পার অ্যানুয়াল, দ্য ব্যাংক রিকোয়ার্স 17.50% কম্পেনসেটিং ব্যালেন্স। এই কম্পেনসেটিং ব্যালেন্স মানে হচ্ছে যায় আমরা ব্যাংক থেকে যত টাকা ঋণ নিই সবগুলো টাকা উত্তোলন করা যায় না, কিছু টাকা ব্যাংকে জমা রাখতে হয়, ওটাকে বলা হচ্ছে কম্পেনসেটিং ব্যালেন্স। ধরেন আপনার অ্যাকাউন্টে যত টাকা আছে সবগুলো টাকা তুলতে পারবেন না, এটা জানেন না। ধরেন আপনার অ্যাকাউন্টে যদি 10,000 টাকা থাকে, আপনি যদি এটিএম দিয়ে টাকা তুলেন 9,500 পর্যন্ত তুলতে পারবেন, 500 টাকা কিন্তু মিনিমাম ব্যালেন্স রাখতে হয়, ওটা তোলা যায় না। তো ওটাকে এখানে কম্পেনসেটিং ব্যালেন্স বলছে। এখন বলতেছে অল লোন অ্যামাউন্ট, কেমন? এখন বলছে হুল অল্টারনেটিভ ইজ দ্য বেস্ট অ্যান্ড হোয়াই, কোনটা ভালো এবং কেন ভালো। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা প্রথমে ইআইআর বার করব, কোনটার, এরটা, ঠিক আছে? তাহলে এর কস্ট অফ ট্রেড ক্রেডিট বার করলাম। হ্যাঁ হ্যাঁ, আপনার তো ইয়ার কথা বলেন। ইআইআর এর কথা তো বলে নাই, কিন্তু আমাদের তো বলতে হবে কোনটা ভালো।
তাহলে আমরা এ প্রকল্পেরও ইআইআর করব, বি প্রকল্পেরও ইআইআর করব। এরপরে আমরা একটা কমেন্ট দিতে পারবো, যেটা ছোট ওটা না আমরা বলবো আরে ওটা ভালো আর কি, বুঝেন নাই? এখন আপনারে বলছে যে এই প্রকল্প ভালো নাকি বি প্রকল্প ভালো, এখন আমারে বলতে হলে কোনো একটা যুক্তি দাঁড় করাইতে হবে না? হ্যাঁ প্রকল্প এ ভালো বা প্রকল্প বি ভালো, এখন আমার তো যুক্তি ছাড়া তো বলতে পারতেছি না কোনটা ভালো, বুঝেন নাই? আমার কথা বুঝছেন কিনা? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা এই প্রকল্পের ইআইআর করলাম, এই প্রকল্পে ইআইআর করলাম, আর এর মান বাইর করলাম, এন এর মান বাইর করলাম, তাহলে 33.75 বার হলো, বুঝছেন? এখন বি প্রকল্পে ইআইআর কি এভাবে বাইর করা যাবে? ঋণের ইয়াও নাই, দিনও নাই, ডিসকাউন্ট ডেও নাই, ডিসকাউন্ট রেটও নাই, আসেনি? মনে রাখবেন, ব্যাংক ঋণের ক্ষেত্রে ইআইআর এভাবে বাইর করা যায় না। ব্যাংক ঋণের ক্ষেত্রে ইআইআর ইফেক্টিভ অ্যানুয়াল রেটের সূত্র হচ্ছে এটা, আই বাই পি মাইনাস সিবি ইন্টু 100। সমস্যা থাকলে আমার বল, সমস্যা আছে? আনটিল পর্যন্ত মানে তুমি আসা পর্যন্ত আমি অপেক্ষা করব, আনটিল এটা, আর উইদাউট তো ছাড়া ব্যতীত। আচ্ছা বলেন তাহলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট যখন ব্যাংক ঋণের ক্ষেত্রে আমরা এইভাবে বাইর করব, সূত্র কি? আই বাই ফি মাইনাস সিবি। এখন কথা হচ্ছে আই মানে কি, ফি মানে কি,